স্বাগতম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি রবার্ট কিওসাকির বিখ্যাত বই দ্য রোড টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা বাংলায় ও আর্থিক স্বাধীনতার পথ নিয়ে। এই বইটি শুধুমাত্র একটি বই নয়, এটি একটি জীবন দর্শন, একটি মানসিকতার পরিবর্তন এবং অর্থের সাথে আপনার সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার একটি হাতদান। অনেকের মনে প্রশ্ন থাকে, কেন আমরা কঠোর পরিশ্রম করেও আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারি না? কেন বেতন বাড়লেও সংসারের খরচ তার চেয়ে বেশি বেড়ে যায়? এর উত্তরটি লুকিয়ে আছে আমাদের চিন্তাধারায়। আজকের এই আলোচনায় আমরা সেই চিন্তাধারা কেমন করে পরিবর্তন করতে হয় তা ধাপে ধাপে বুঝতে চেষ্টা করব। প্রথমেই আমাদের বুঝতে হবে আর্থিক স্বাধীনতা কি শব্দটি আসলে কি বোঝায়। অনেক মানুষ ভাবেন যে আর্থিক স্বাধীনতা মানে হল কোটিপতি হওয়া বা বিশাল সমৃদ্ধি অর্জন করা। কিন্তু রবার্ট কিওসাকির মতে আর্থিক স্বাধীনতা মানে হল আপনার নিয়ন্ত্রণে থাকা সম্পদ এতটাই বেশি হয়ে দাঁড়ানো যা আপনার দৈনন্দিন খরচ চালানোর জন্য যথেষ্ট। অর্থাৎ আপনি আর কাজ করতে বাধ্য নন। আপনি চাইলে কাজ করবেন, আবার না চাইলেও চলবে। আপনার উপার্জনের প্রধান উৎস হবে আপনার সম্পদ, নয় আপনার সময়। এটিকেই বলা হয় প্যাসিভ ইনকাম বা নিষ্ক্রিয় আয়। যখন আপনার সম্পদ থেকে আসা আয় আপনার ব্যয়ের চেয়ে বেশি হয়, তখন আপনি আর্থিক স্বাধীনতার দিকে হাঁটছেন। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারণা হল অ্যাসেট এবং লিয়েবিলিটির পার্থক্য। সাধারণত মানুষ মনে করে যে তাদের বাড়ি, গাড়ি বা অন্য কোনো সম্পদ হল তাদের সম্পদ, অ্যাসেট। কিন্তু কিওসাকি বলছেন এটি একটি ভুল ধারণা। তার মতে সম্পদ, অ্যাসেট হল এমন কিছু যা আপনার পকেটে টাকা ডালে। আর দায়, লিয়েবিলিটি হল এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা তুলে নেয়। তাই যদি আপনার নিজের বসবাসের জন্য কেনা বাড়িটি থেকে কোনো ভাড়া আসে না, বরং আপনি প্রতি মাসে ইন্স্যুরেন্স, ট্যাক্স এবং মেইনটেন্যান্সের জন্য টাকা খরচ করেন, তবে সেটি সম্পদ নয়, সেটি একটি দায়। আর যদি আপনি সেই বাড়িটি ভাড়া দিয়ে রাখেন এবং ভাড়া থেকে যে অর্থ আপনার খরচের চেয়ে বেশি হয়, তবে সেটি সম্পদ। এই পার্থক্যটি বুঝে নেওয়াটা অত্যন্ত জরুরি। অনেক মানুষ তাদের সামর্থ্যের বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ বস্তু কিনে নেয়, যা তাদেরকে আরও বেশি ঋণী করে তোলে। তারা লিয়েবিলিটিস কি কিনে অ্যাসেটস কি ভাবতে থাকে। বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফাইন্যান্সিয়াল একি বা অর্থনৈতিক বুদ্ধিমত্তা। কিওসাকি বলেন, স্কুলে বা কলেজে আমরা অঙ্ক, বিজ্ঞান বা ইতিহাস পড়ি, কিন্তু অর্থের ব্যবস্থাপনা, বিনিয়োগ কিভাবে করতে হয় বা আইন কিভাবে কাজ করে তা পড়ি না। ফলে অনেক শিক্ষিত মানুষও অর্থের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন না। আর্থিক বুদ্ধিমত্তা চারটি প্রধান ক্ষেত্র নিয়ে গঠিত। প্রথমত, হিসাবের কথা বোঝা বা অ্যাকাউন্টিং। দ্বিতীয়ত, অর্থের প্রবাহ বোঝা বা ইনভেস্টিং। তৃতীয়ত, বাজার সম্পর্কে ধারণা থাকা বা আন্ডারস্ট্যান্ডিং মার্কেটস। এবং চতুর্থত, আইন সম্পর্কে জানা বা ল। এই চারটি বিষয়ে দক্ষতা অর্জন করলেই মানুষ সহজেই অর্থের খেলা খেলতে শেখে। অ্যাকাউন্টিং সম্পর্কে বলতে গেলে আমাদের জানতে হবে কিভাবে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়। ব্যালেন্স শিটে আমরা দেখি আমাদের সম্পদ কত এবং দায় কত। ইনকাম স্টেটমেন্টে আমরা দেখি আমাদের আয় কত এবং খরচ কত। সাধারণত দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ শুধু ইনকাম স্টেটমেন্ট দেখে চলে, তারা তাদের ব্যালেন্স শিটের দিকে খেয়াল রাখে না। কিন্তু ধনীরা ব্যালেন্স শিটের দিকে বেশি মনোযোগ দেয়া। তারা দেখে তাদের সম্পদ বাড়ছে কিনা এবং দায় কমছে কিনা। তাই প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি ব্যবসার জন্য একটি সুশৃঙ্খল ব্যালেন্স শিট তৈরি করা অত্যন্ত জরুরি। বিনিয়োগের ক্ষেত্রে কিওসাকি বলেন, বিনিয়োগ হল ঝুঁকি নিতে শেখা। কিন্তু তা বোঝা ঝুঁকি নয়। সঠিক বিনিয়োগ হল এমন একটি সিদ্ধান্ত যা আপনার অর্থনৈতিক জ্ঞানের উপর ভিত্তি করে নেওয়া হয়। তিনি বিভিন্ন ধরনের বিনিয়োগের কথা উল্লেখ করেছেন, যেমন রিয়েল এস্টেট, স্টক মার্কেট এবং বিজনেস ওনারশিপ। রিয়েল এস্টেটে বিনিয়োগ করার সময় আমাদের ক্যাশ ফ্লাও এর দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ একটি প্রপার্টি কেনার পর সেখান থেকে মাসিক ভাড়া আয় হওয়া উচিত এবং সেই আয় থেকে মাসিক খরচ বাদ দিয়েও লভ্যাংশ থাকতে হবে। অনেক সময় মানুষ প্রপার্টির মূল্য বৃদ্ধির ক্যাপিটাল গেইন উপর নির্ভর করে, কিন্তু বাস্তবে দ্রুত অর্থ সৃষ্টি হয় ক্যাশ ফ্লো থেকে। বাজার সম্পর্কে জানা মানে হল কখন কিনতে হবে এবং কখন বিক্রি করতে হবে তা বোঝা। মানুষের মনোবিজ্ঞান, অর্থনীতির চক্র এবং বাজারের প্রবণতা বুঝতে পারলে বিনিয়োগকারীরা ভালো সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণস্বরূপ, যখন এভরিওয়ান সাহস হারিয়ে ফেলে এবং বাজার ভেঙে পড়ে, তখন সুযোগ তৈরি হয়। আবার যখন এভরিওয়ান লোভে পড়ে এবং বাজার চরম উচ্চতায় পৌঁছায়, তখন ঝুঁকি থাকে। তাই অনুভূতিতে না থেকে যুক্তিতে সিদ্ধান্ত নেওয়াই হল সফল বিনিয়োগকারীর লক্ষণ। আইন সম্পর্কে জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনীরা আইন ব্যবহার করে তাদের অর্থ রক্ষা করেন এবং বাড়ান। তারা কর প্রদানে পারদর্শী, কারণ তারা জানেন কিভাবে আইনের মাধ্যমে কর কমানো যায়। তারা ব্যবসায়িক কাঠামো এমনভাবে তৈরি করেন যাতে তারা ব্যক্তিগত ঝুঁকি থেকে মুক্ত থাকেন। উদাহরণস্বরূপ, লিমিটেড লিয়েবিলিটি কোম্পানি, লক বা অন্যান্য ব্যবসায়িক এন্টিটি তৈরি করে তারা তাদের ব্যক্তিগত সম্পদ এবং ব্যবসায়িক সম্পদ আলাদা রাখেন। ফলে ব্যবসা ব্যর্থ হলেও তাদের ব্যক্তিগত সম্পদ ঝুঁকিতে পড়ে না। এই জ্ঞান ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা কঠিন। বইয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল ওভারকাম অবস্টেকলস বা বাধা দূর করা। কিওসাকি বলেছেন, অর্থের পথে 5টি প্রধান বাধা রয়েছে। প্রথমটি হল ফিয়ার ওর ভয়। অর্থ হারানোর ভয় অনেক মানুষকে বিনিয়োগ করতে দেয় না। কিন্তু মনে রাখতে হবে, না বিনিয়োগ করলেও অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার ভয় রয়েছে, যা আসলে আরও বড় ঝুঁকি। দ্বিতীয় বাধা হল সেনেসিজম ওর অন্ধকার দৃষ্টিভঙ্গি। অনেক মানুষ মনে করে সবই সত্য নয়, সবাই ঠকাবে। এই ধারণা তাদের সঠিক তথ্য গ্রহণ করতে বাধা দেয়। তৃতীয় বাধা হল লেজিনেস ওর আলসেমি।
এখানে আলসেমি মানে অবসর নেওয়া নয়, বরং ব্যস্ত থাকা যাতে আপনি আপনার আর্থিক পরিস্থিতির দিকে মনোযোগ দিতে না পারেন। চতুর্থ বাধা হল ব্যাড হ্যাবিটস ও খারাপ অভ্যাস। সাধারণত খারাপ অভ্যাস হল আগে খরচ করা, তারপর সাশ্রয় করা। কিন্তু আর্থিক স্বাধীনতার পথে হাঁটার জন্য অভ্যাস হওয়া ও আগে আপনার নিজেকে প্রদান করা, তারপর অন্যদের প্রদান করা। অর্থাৎ আয়ের একটি নির্দিষ্ট অংশ বিনিয়োগে লাগান, বাকিটি খরচে ব্যবহার করুন। পঞ্চম বাধা হল অরোগ্যান্স ও অহংকার। যখন মানুষ কিছুটা অর্থ উপার্জন করে তারা মনে করতে পারে তারা সব কিছু জানে। কিন্তু অর্থের সমুদ্র অনেক গভীর। সবসময় শিখতে থাকুন, নতুন নতুন জ্ঞান অর্জন করুন। এছাড়াও বইয়ে দি ইম্পর্টেন্স অফ লার্নিং ফ্রম দ্য বেস্ট বা সেরাদের কাছ থেকে শেখার কথা বলা হয়েছে। কিওসাকি বলছেন, আপনি যদি সেরাদের মতো কাজ করেন তবে আপনিও সেরা ফলাফল পাবেন। তাই এমন একটি মেন্টর বা শিক্ষক খুঁজে নিন যিনি আপনার লক্ষ্য অর্জন করেছেন। তাদের কাছ থেকে শিখুন, তাদের নেটওয়ার্ক ব্যবহার করুন। একা এভরিথিং শেখা কঠিন এবং সময়সাপেক্ষ। কিন্তু অন্যের অভিজ্ঞতা থেকে শেখা সহজ এবং কার্যকর। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য ইনকাম স্টেটমেন্ট কি এবং কি ব্যালেন্স শিট পরিচালনার একটি বিশেষ কৌশল রয়েছে। কিওসাকি বলেন, আপনার আয় থেকে শুরু করুন। প্রতি মাসে আপনার আয় কত? তারপর সেই আয়ের একটি অংশ বাদ দিন যা আপনি বিনিয়োগে ব্যবহার করবেন। বাকি অংশ দিয়ে আপনার দৈনন্দিন খরচ চালান। এটি একটি সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকরী কৌশল। সাধারণত মানুষ আয় থেকে খরচ বাদ দিয়ে বিনিয়োগের চেষ্টা করে, কিন্তু শেষমেশ খরচই আয়কে ছাড়িয়ে যায়। তাই আগে বিনিয়োগ, পরে খরচ, এই সূত্রটি মেনে চলা উচিত। বইতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রিয়েট ইউর আউন বিজনেস বা নিজস্ব ব্যবসা গঠন করা। চাকরিজীবী হিসেবে আপনি আপনার সময় বিক্রি করেন। কিন্তু ব্যবসায়ী হিসেবে আপনি একটি সিস্টেম তৈরি করেন যা আপনার অনুপস্থিতিতেও অর্থ উৎপাদন করে। ব্যবসা গঠন করার সময় আমাদের মনে রাখতে হবে, ব্যবসার উদ্দেশ্য শুধুমাত্র লাভ করা নয়, বরং সমস্যার সমাধান করা। যদি আপনি মানুষের একটি বড় সমস্যার সমাধান করতে পারেন তবে অর্থ নিজে থেকেই আসবে। তাই ব্যবসা শুরু করার আগে ভাবুন, আপনি কি সমস্যার সমাধান করছেন এবং তার জন্য মানুষ কত টাকা দিতে রাজি হবে। রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কেও কিওসাকি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, ঝুঁকি এড়িয়ে চলবেন না, বরং ঝুঁকি মোকাবিলা করতে শিখুন। ছোট ছোট ঝুঁকি নিয়ে শুরু করুন। যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি বড় ঝুঁকি নিতে পারবেন। উদাহরণস্বরূপ, প্রথমে একটি ছোট প্রপার্টি কিনুন, তারপর ধীরে ধীরে বড় প্রপার্টির দিকে যান। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অভিজ্ঞতাও অর্জন হবে। বইটিতে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আপনার সাথে যারা ঘোরেন তারা নির্ধারণ করে আপনাকে কে হতে হবে। তাই এমন মানুষের সাথে বন্ধুত্ব গড়ুন যারা অর্থনৈতিকভাবে সফল এবং যারা শেখার জন্য উদ্যোগী। নেটওয়ার্কিং মানে হল শুধু নাম্বার কালেকশন নয়, বরং পারস্পরিক সম্পর্ক তৈরি করা। আপনি যদি অন্যদের সাহায্য করেন তবে তারাও আপনাকে সাহায্য করবে। এটি একটি পারস্পরিক সুবিধার সম্পর্ক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেশেন্স বা ধৈর্য। আর্থিক স্বাধীনতা একদিনে অর্জন করা যায় না। এটি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। অনেক মানুষ দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবে দ্রুত ধনী হওয়ার পথে প্রায়শই প্রতারণা বা বড় ক্ষতির শিকার হতে হয়। তাই ধীরে ধীরে এবং স্থায়ীভাবে অগ্রসর হওয়াই শ্রেয়। বিনিয়োগের ফল প্রায়শই দীর্ঘমেয়াদী হয়। তাই ধৈর্য ধরে আপনার পোর্টফোলিও গড়ে তুলুন। এডুকেশন বা শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিওসাকি বলছেন, আপনার আয় যত বেশি হবে, আপনার শিক্ষার খরচও তত বেশি হওয়া উচিত। শিক্ষা বিনিয়োগের সবচেয়ে ভালো বিনিয়োগ। যতক্ষণ আপনি শিখতে থাকবেন ততক্ষণ আপনি অর্থের খেলায় এগিয়ে থাকবেন। বই পড়া, সেমিনারে অংশ নেওয়া এবং অভিজ্ঞ লোকজনের কাছ থেকে শেখা, অল অফ দিজ আর ইনভেস্টমেন্টস ইন ইয়োরসেলফ। এখন আসি বাস্তব জীবনে এই তত্ত্বগুলো কিভাবে প্রয়োগ করবেন তার কিছু উদাহরণে। ধরুন, আপনি একজন চাকরিজীবী। আপনার মাসিক আয় 50,000 টাকা। আপনি যদি 10,000 টাকা সাশ্রয় করেন এবং তা ব্যাংকে রাখেন, তবে তা আপনার জন্য কিছু করবে না। বরং মুদ্রাস্ফীতির কারণে তার ক্রয়ক্ষমতা কমে যাবে। কিন্তু যদি আপনি সেই 10,000 টাকা দিয়ে এমন একটি সম্পদ কিনেন যা প্রতি মাসে আপনাকে অতিরিক্ত আয় দেয়, তবে আপনার আর্থিক স্বাধীনতার পথ শুরু হল। উদাহরণস্বরূপ, আপনি যদি শেয়ার বাজারে ডিভিডেন্ড দেয় এমন স্টক কিনেন অথবা কোনো ছোট ব্যবসায় অংশীদার হন, তবে আপনি নিষ্ক্রিয় আয় শুরু করবেন। রিয়েল এস্টেটের ক্ষেত্রে ধরুন আপনি একটি ছোট ঘর ভাড়া দিয়ে রাখতে পারেন। যদি ভাড়া থেকে আপনার মাসিক 5,000 টাকা লাভ হয়, তবে বছরে তা 60,000 টাকা দাঁড়ায়। এবং সময়ের সাথে সাথে প্রপার্টির মূল্য বাড়লে আপনি ক্যাপিটাল গেইনও পাবেন। কিন্তু মনে রাখবেন, প্রপার্টিটি যেন কোনো লাভ না দিয়ে খরচ বাড়ায় সেদিকে খেয়াল রাখুন। তাই ভালো জায়গায়, ভালো দামে এবং ভালো টেন্যান্ট খোঁজা গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য প্রয়োজন গবেষণা। কোম্পানির ফান্ডামেন্টালস, এর লাভক্ষতি এবং ভবিষ্যতের সম্ভাবনা বুঝতে হবে। কিওসাকি বলেন, শুধু টিপস শুনে বিনিয়োগ করবেন না। নিজের জ্ঞান বাড়ান। পড়াশোনা করুন। বহু বছর ধরে স্টক মার্কেটের ইতিহাস দেখলে আপনি বুঝতে পারবেন বাজার কিভাবে ওঠানামা করে এবং দীর্ঘমেয়াদে কেন স্টক মার্কেট লাভজনক হয়। ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রথমে একটি ছোট প্রজেক্ট নিয়ে শুরু করুন। সবকিছু নিয়ে বড় ব্যবসা শুরু করার চেষ্টা করবেন না। যাতে আপনি শিখতে পারেন, যাতে আপনি ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারেন। প্রতিটি ব্যবসায়ী ঝুঁকি থাকে, কিন্তু সঠিক পরিকল্পনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে সেই ঝুঁকি কমানো সম্ভব। আর্থিক স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ দিক হল ট্যাক্স প্ল্যানিং বা ট্যাক্স পরিকল্পনা। কিওসাকি বলছেন, ট্যাক্স হল আপনার ব্যবসার খরচ, তাই সেটি কমানোর চেষ্টা করুন।
আইনের মাধ্যমে কিভাবে ট্যাক্স বৈধভাবে কমানো যায় তা শিখুন। উদাহরণস্বরূপ, কিছু দেশে ব্যবসায়িক খরচের উপর ট্যাক্স ছাড় দেওয়া হয়। তাই আপনার ব্যবসায়িক খরচগুলো সঠিকভাবে রেকর্ড রাখুন এবং সেই সুযোগগুলো কাজে লাগান। এছাড়া ডেপ্ট ম্যানেজমেন্ট বা ঋণ ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। সব ঋণই খারাপ নয়। গুড ডেপ্ট হল এমন ঋণ যা আপনার জন্য অর্থ তৈরি করে, যেমন রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য নেওয়া ঋণ, যার ভাড়া থেকে ঋণের সত্ত্ব বহন এবং অতিরিক্ত লাভ হয়। ব্যাড ডেপ্ট হল এমন ঋণ যা আপনার পকেট থেকে টাকা তুলে নেয়, যেমন ব্যক্তিগত খরচের জন্য নেওয়া ঋণ বা ক্রেডিট কার্ডের বিল। তাই গুড ডেপ্ট এবং ব্যাড ডেপ্টের পার্থক্য বুঝে ঋণ নেওয়া এবং পরিশোধ করা জরুরি। বইটির মূল বার্তা হল ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, অর্থাৎ আপনি যা চিন্তা করেন আপনি সেই রূপই ধারণ করেন। যদি আপনি চিরকাল ধনী হওয়ার কথা চিন্তা করেন তবে আপনি ধনী হওয়ার পথে অগ্রসর হবেন। আর যদি আপনি গরিব থাকার কথা চিন্তা করেন তবে আপনি গরিবই থাকবেন। তাই আপনার চিন্তাধারা পরিবর্তন করুন। আশাবাদী থাকুন, লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। অনেক মানুষ ভাবেন ধনী হওয়ার জন্য জন্মগতভাবেই সমৃদ্ধ পরিবারে জন্ম নেওয়া জরুরি। কিন্তু কিয়োসাকি বলেন এটি মিথ্যা। ধনী হওয়ার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, সঠিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক কর্মকাণ্ড। আপনি আপনার বর্তমান পরিস্থিতি থেকে শুরু করতে পারেন। গরিব থেকে ধনী হওয়ার পথটি কঠিন কিন্তু অসম্ভব নয়। বরং এটি সম্ভব যদি আপনি সঠিক দিক নির্দেশনা নেন এবং কঠোর পরিশ্রম করেন। কনসিস্টেন্সি ও সততাই হল সাফল্যের চাবিকাঠি। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। যেমন প্রতিদিন 30 মিনিট অর্থনৈতিক বই পড়া, প্রতি মাসে একটি নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে গবেষণা করা এবং প্রতি বছর আপনার আর্থিক লক্ষ্যমাত্রা আপডেট করা। এই নিয়মিত প্রক্রিয়াটি আপনাকে ধীরে ধীরে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাডাপ্টাবিলিটি ও অভিযোজন ক্ষমতা। বাজার পরিবর্তন হয়, অর্থনীতির অবস্থা পরিবর্তন হয়, তাই আপনাকেও পরিবর্তন করতে হবে। একই কৌশল অনুসরণ করা ঝুঁকিপূর্ণ। নতুন টেকনোলজি, নতুন বাজারের প্রবণতা এবং নতুন আইনি পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে চলুন। নমনীয়তা বজায় রাখলে আপনি কঠিন সময়ে বেঁচে থাকতে পারবেন এবং সুযোগ খুঁজে পাবেন। বইয়ে দ্য পাওয়ার অফ টিম ও দলের শক্তির কথাও বলা হয়েছে। একা সব কিছু করা কঠিন। এমন একটি টিম তৈরি করুন যারা আপনার দুর্বল দিকগুলো পূরণ করতে পারে। যেমন আপনি যদি বিনিয়োগে ভালো হন কিন্তু হিসাবরক্ষণে দুর্বল হন, তবে একজন ভালো অ্যাকাউন্টেন্ট নিয়োগ করুন। আবার যদি আপনি ব্যবসা চালানোতে ভালো হন কিন্তু মার্কেটিংয়ে দুর্বল হন, তবে একজন মার্কেটিং এক্সপার্টের সাহায্য নিন। টিমওয়ার্কের মাধ্যমে আপনি দ্রুত এবং কার্যকরভাবে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। গোল সেটিং ও লক্ষ্য নির্ধারণ সম্পর্কে কিয়োসাকি বলেন, লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ, কিন্তু তা যুক্তিসঙ্গত হতে হবে। খুব ছোট লক্ষ্য ধরে নিলে এগোনো হবে না, আর খুব বড় লক্ষ্য ধরে নিলে হতাশ হতে পারেন। তাই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের মাধ্যমে ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে যান। প্রতিটি ছোট সাফল্য আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। রেকর্ড কিপিং ও রেকর্ড রেখা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আয়, খরচ, বিনিয়োগ এবং সম্পদের একটি সুশৃঙ্খল রেকর্ড রাখুন। এটি আপনাকে আপনার আর্থিক পরিস্থিতির স্পষ্ট ছবি দেবে। আপনি কোথায় টাকা খরচ করছেন, থেকে আয় হচ্ছে এবং আপনার বিনিয়োগ কিভাবে কাজ করছে, সবকিছুই রেকর্ড থেকে বোঝা যাবে। এটি সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল থেকে রক্ষা করে। রিভিউ অ্যান্ড রিভাইজ ওর পর্যালোচনা এবং সংশোধন করাও জরুরি। প্রতি 3 মাস বা 6 মাস পর পর আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করুন। আপনার লক্ষ্যগুলো কিভাবে এগোচ্ছে? কোন বিনিয়োগগুলো ভালো কাজ করছে, কোনগুলো করছে না? যদি কোনো বিনিয়োগ ভালো কাজ না করে তবে সেটি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজুন। আর যদি কোনো নতুন সুযোগ দেখা দেয় তবে সেটি কাজে লাগান। স্থির হয়ে থাকা ঝুঁকিপূর্ণ। বইটিতে কি মিন্সেট শিফট ওর মানসিকতার পরিবর্তনের উপর জোর দেওয়া হয়েছে। সাধারণত আমরা শিশুকাল থেকে এই শিক্ষা পাই যে পড়াশোনা করো, ভালো চাকরি করো এবং নিরাপদ জীবনযাপন করো। কিন্তু এই শিক্ষা আমাদের আর্থিক স্বাধীনতা থেকে দূরে সরিয়ে দেয়। তাই এই পুরানো বিশ্বাসগুলো চ্যালেঞ্জ করুন। নতুনভাবে চিন্তা করুন। সম্পদ তৈরি করুন, দায় কমিয়ে আনুন এবং অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। টেক অ্যাকশন ওর পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জন করা ভালো, কিন্তু জ্ঞান অর্জন করেও যদি আপনি পদক্ষেপ না নেন তবে কিছুই হবে না। আপনি যদি বিনিয়োগের জ্ঞান অর্জন করেন তবে তা প্রয়োগ করুন। যদি আপনি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন তবে শুরু করুন। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়ের কাছে হার মানবেন না। পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন। ফেল ফাস্ট, লার্ন ফাস্টার ও দ্রুত ব্যর্থ হন, আরও দ্রুত শিখুন। ব্যর্থতা কোনো সমস্যা নয়, এটি শিক্ষার একটি অংশ। প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখাবে যে কিভাবে ভুল করা যায় না। তাই ভয়ের মধ্যে থেকে বেরিয়ে আসুন এবং নতুন নতুন চেষ্টা করুন। ব্যর্থতা থেকে শেখাটা সফলতার চাবিকাঠি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হেলথ অ্যান্ড ওয়েলথ ওর স্বাস্থ্য এবং সম্পদ। অর্থের পিছনে ছুটে গিয়ে যদি আপনার স্বাস্থ্য নষ্ট করেন তবে সেটি সঠিক বিনিয়োগ নয়। তাই আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। সুস্থ শরীরেই সুস্থ মন থাকে এবং সুস্থ মনেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অর্থ অর্জনের পাশাপাশি আপনার স্বাস্থ্যের দিকেও নজর রাখুন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ওর পরিবার ও বন্ধুদের সাথে আর্থিক বিষয়ে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ। অনেক সময় পরিবারের সদস্যরা আর্থিক বিষয়ে অজ্ঞ থাকেন, যা পরে সমস্যা তৈরি করে। তাই তাদেরকেও আর্থিক শিক্ষা দিন, তাদেরকে জ্ঞানবান করুন। এতে পুরো পরিবার আর্থিকভাবে মজবুত হবে।
আবার বন্ধুদের সাথেও আর্থিক বিষয়ে আলোচনা করুন যাতে আপনি নতুন নতুন ধারণা পেতে পারেন। কমিউনিটি সার্ভিস ও সামাজিক সেবাও আর্থিক স্বাধীনতার অংশ। আপনি যখন অন্যদের সাহায্য করেন তখন আপনি আপনার নেটওয়ার্ক বাড়ান এবং আপনার সমাজের প্রতি আপনার অবদান রাখেন। এটি আপনাকে মানসিক শান্তি দেয় এবং আপনার জীবনের অর্থ যোগ করে। শুধুমাত্র নিজের জন্য অর্থ অর্জন করাই লক্ষ্য নয়, বরং সমাজের কল্যাণেও অর্থ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। লেগেসি ওর উত্তরাধিকার সম্পর্কেও কিয়োসাকি কথা বলেছেন। আপনি যখন আর্থিক স্বাধীনতা অর্জন করবেন তখন ভাবুন আপনি আপনার সন্তানদের কি উত্তরাধিকার হিসেবে দেবেন। শুধু অর্থ নয়, বরং জ্ঞান, মূল্যবোধ এবং দায়িত্ববোধ। আপনার সন্তানদেরকেও আর্থিক শিক্ষা দিন যাতে তারা আপনার উত্তরাধিকার বজায় রাখতে পারে এবং আরও এগিয়ে যেতে পারে। বইটির শেষ অংশে কিয়োসাকি বলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন, অর্থাৎ আর্থিক স্বাধীনতা একটি যাত্রা, কোনো শেষবিন্দু নয়। আপনি যখন এই যাত্রা শুরু করবেন তখন আপনি লোভী হবেন না। ধীরে ধীরে, স্থিরভাবে এবং সঠিক জ্ঞানের মাধ্যমে এগিয়ে যান। প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে। আজকের এই আলোচনায় আমরা আর্থিক স্বাধীনতার পথ বইয়ের কিছু মূল বিষয়বস্তু আলোচনা করেছি। আশা করি এই তথ্যগুলো আপনাকে আপনার আর্থিক জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। মনে রাখবেন, অর্থের সাথে আপনার সম্পর্কটি আপনার চিন্তাধারার উপর নির্ভর করে। তাই আপনার চিন্তাধারা পরিবর্তন করুন, জ্ঞান অর্জন করুন এবং সঠিক পদক্ষেপ নিন। আর্থিক স্বাধীনতা অর্জন করা কঠিন কিন্তু অসম্ভব নয়। এই ভিডিওটি আপনার ভালো লেগেছে বলে মনে হলে দয়া করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আরও এমন মূল্যবান তথ্যের জন্য যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার আর্থিক যাত্রার জন্য। আপনার মনে থাকতে পারে, আমি এখনই কি করব? প্রথম ধাপ হিসেবে আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করুন। আপনার আয় এবং খরচের একটি তালিকা তৈরি করুন। দেখুন কোথায় আপনি অতিরিক্ত খরচ করছেন। তারপর সেই খরচ কমানোর চেষ্টা করুন এবং সেই অর্থটি বিনিয়োগের জন্য ব্যবহার করুন। দ্বিতীয় ধাপ হিসেবে একটি নতুন কৌশল বা দক্ষতা শিখুন। যেমন বিনিয়োগ সম্পর্কে পড়াশোনা করুন অথবা একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করুন। তৃতীয় ধাপ হিসেবে একটি নেটওয়ার্ক তৈরি করুন। এমন মানুষদের সাথে যোগাযোগ করুন যারা আপনার লক্ষ্যে পৌঁছাতে চায়। এই তিনটি ধাপ অনুসরণ করলে আপনি আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু করতে পারবেন। আর্থিক শিক্ষা কোনো একদিনে শেষ হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া। তাই সবসময় শিখতে থাকুন। বই পড়ুন, সেমিনারে যোগ দিন এবং অভিজ্ঞদের কাছ থেকে শিখুন। যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি সফল হবেন। আর মনে রাখবেন, ব্যর্থতা কোনো শেষ নয়, এটি শুধু একটি শিক্ষা। তাই হার মানবেন না, আবার চেষ্টা করুন। সাফল্য অবশ্যই আপনার হবে। আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনি আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। প্রয়োজন শুধু একটাই, আপনার ইচ্ছাশক্তি এবং সঠিক জ্ঞান। এই জ্ঞানটি আপনি আর্থিক স্বাধীনতার পথ বই থেকে পেতে পারেন। তাই এই বইটি পড়ুন এবং এর পরামর্শ মেনে চলুন। এটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আমি আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। আপনার যদি এই বিষয়ে আরও জানতে চান তবে আমাদের চ্যানেলে আরও ভিডিও দেখুন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনার দিনের বাকি অংশটি সুন্দর ও সমৃদ্ধ হোক। আপনাকে ভালোবাসা এবং শুভকামনা জানাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এন্ড অফ স্ক্রিপ্ট।